আমরা আজকে পশ্চিমবঙ্গের একটা বিশেষ জিনিস নিয়ে আলোচনা করব। আমরা সাধারণভাবে কি জেনে থাকি, আমাদের বাঁচার জন্য একান্ত প্রয়োজন কি, কোন জিনিসটা ছাড়া আমরা এক মুহূর্ত বাঁচতে পারবো না। যদি তোমাদেরকে এই প্রশ্নটা করা হয়, তার উত্তরে তোমরা আমাকে কি বলবে? তার উত্তরে তোমরা আমাকে বলবে, একমাত্র আমরা নিঃশ্বাস প্রশ্বাস ছাড়া আমরা এক মুহূর্ত বাঁচতে পারি না। অর্থাৎ কি হলো, আমাদের বেঁচে থাকার জন্য একান্ত প্রয়োজন হলো অক্সিজেন। অক্সিজেন ছাড়া আমরা এক মুহূর্ত বাঁচতে পারি না। আর এই অক্সিজেন তার উৎস কি? তার উৎস হচ্ছে সবুজ উদ্ভিদ। অর্থাৎ যে বিভিন্ন গাছপালা আমাদের আশপাশে যেগুলো দেখি, সেইগুলো হচ্ছে সাধারণত এই অক্সিজেনের যে উৎপন্ন হয়, সেই উৎস হচ্ছে এই সবুজ গাছপালা। তো পশ্চিমবঙ্গেও এরকম প্রচুর গাছপালা রয়েছে। আমাদের বাড়ির আশপাশে আমরা প্রত্যেকেই, যারা আমরা এখানে আছি, প্রত্যেকেই প্রায় আমাদের সমভূমি অঞ্চলে আমরা বাসিন্দা বা সমভূমি অঞ্চলে বসবাস করি। এখানে আমরা এক ধরনের উদ্ভিদ দেখতে পাই বা গাছপালা দেখতে পাই। এছাড়াও বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গে বিভিন্ন রকম ভূপ্রাকৃতিক বৈচিত্র্য ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। যেমন মালভূমি অঞ্চল রয়েছে, সমভূমি অঞ্চল রয়েছে, উপকূলীয় অঞ্চল রয়েছে, পার্বত্য অঞ্চল রয়েছে। এই বিভিন্ন অঞ্চলে বিভিন্ন মানুষজন বসবাস করে এবং সেই সব অঞ্চলে স্বাভাবিক উদ্ভিদও বিভিন্ন রকম। আচ্ছা, পশ্চিমবঙ্গ তো একটাই রাজ্য, সেই একটা রাজ্যে এত ধরনের স্বাভাবিক উদ্ভিদ কেন হচ্ছে? এই প্রশ্ন তোমাদের মনে আসতেই পারে। অর্থাৎ এই যে স্বাভাবিক উদ্ভিদ, এই স্বাভাবিক উদ্ভিদ কিভাবে গড়বে তারও কিছু বিশেষ বিশেষ ফিচার্স রয়েছে। অর্থাৎ কি, যে বিশেষ কিছু জিনিসের উপর ডিপেন্ড করে স্বাভাবিক উদ্ভিদ বেড়ে ওঠে। সাধারণত কোন বিশেষ দুটো জিনিসের উপর ডিপেন্ড করে স্বাভাবিক উদ্ভিদ বেড়ে ওঠে? দুটো জিনিস হলো, প্রথমটি হলো মৃত্তিকা এবং দ্বিতীয়টি হলো জলবায়ু। যে অঞ্চলের মৃত্তিকা যেমন, সেখানে স্বাভাবিক উদ্ভিদ সেরকম গড়ে উঠবে এবং তার সাথে সাথে সম্পর্কিত আছে জলবায়ু। অর্থাৎ মৃত্তিকা এবং জলবায়ু এই দুটো যে অঞ্চলে যেরকম, সেই অঞ্চলে সে ধরনের স্বাভাবিক উদ্ভিদ কিন্তু গড়ে ওঠে। অর্থাৎ যদি আমাদের বাড়ির এইখানে যদি আমরা কেউ কমলা লেবু চাষ করতে চাই, সেরকম কি কমলা লেবু আমরা চাষ করতে পারবো? এই উত্তর 24 পরগনায় দাঁড়িয়ে বা হাওড়া হুগলিতে দাঁড়িয়ে কমলা লেবু চাষ কিন্তু আমরা সহজে করতে পারবো না। আমাদের এখানে কোন ধরনের গাছপালা হবে? আম, জাম, কাঁঠাল, এই ধরনের গাছপালা কিন্তু করতে পারবো, কিন্তু কমলা লেবু করতে পারবো না। চা গাছ কি করতে পারবো? করতে পারবো না। চা গাছ কোথায় হবে? চা গাছ কিন্তু ভালো হবে একটু তরাই অঞ্চল বা পার্বত্য অঞ্চল, অর্থাৎ কোন দিকটাতে? দার্জিলিং যে অঞ্চলটা, সেই অঞ্চলে ভালো হবে। এরকম পশ্চিমবঙ্গে ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন ধরনের স্বাভাবিক উদ্ভিদ বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে গড়ে উঠেছে। আজকে আমরা জানবো পশ্চিমবঙ্গে কি কি ধরনের স্বাভাবিক উদ্ভিদ রয়েছে এবং এই স্বাভাবিক উদ্ভিদগুলো কিভাবে গড়ে উঠেছে, কোন কোন ধরনের স্বাভাবিক উদ্ভিদ পশ্চিমবঙ্গে আমরা দেখতে পাই, সেই নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। আর একটা জিনিস বলে রাখি এর সাথে সাথে, এই যে স্বাভাবিক উদ্ভিদ অর্থাৎ যেখানে সাধারণ অরণ্য গড়ে উঠেছে, এই অরণ্য কিন্তু পশ্চিমবঙ্গের ইকোনমির উপরে বিশেষ প্রভাব ফেলছে। অর্থাৎ কেন? কারণ এই অরণ্য যে সম্পদ, অরণ্য সম্পদ কিন্তু বিশেষভাবে জরুরি আমাদের। আর এই অরণ্য সম্পদ বলতে আমরা কি কি জানি? কাঠ, বিভিন্ন জায়গায় গাছের মধু, বিভিন্ন ফুলের মধু, বিভিন্ন গাছের আঠা, এগুলো কিন্তু অরণ্য সম্পদ। এই অরণ্য বিভিন্ন জায়গার কাঠের বিভিন্ন অংশ, পাতা, শিকড়, এই প্রতিটাই কিন্তু অরণ্য থেকে প্রাপ্ত আমাদের প্রয়োজনীয় জিনিস, অর্থাৎ অরণ্য সম্পদ। এই পশ্চিমবঙ্গে অরণ্য সম্পদও কিন্তু বিশেষ ভূমিকা পালন করে। চলো দেখে আসি আমাদের পশ্চিমবঙ্গে স্বাভাবিক উদ্ভিদ কিভাবে গড়ে উঠেছে, কি কি ধরনের স্বাভাবিক উদ্ভিদ আছে। সাধারণত পশ্চিমবঙ্গে টোটাল যে এলাকা আছে তার মধ্যে 11.879 স্কোয়ার কিলোমিটার অঞ্চল কিন্তু আমাদের এই স্বাভাবিক উদ্ভিদের অন্তর্গত। সাধারণত যদি আমরা বলতে পারি, এই পশ্চিমবঙ্গে স্বাভাবিক উদ্ভিদ কিছু কিছু রাজ্যে প্রচুর গড়ে উঠেছে, কিছু কিছু রাজ্যে একটু কম গড়ে উঠেছে এবং কিছু কিছু রাজ্যে স্বাভাবিক উদ্ভিদ সেই তুলনায় নেই। তো কিছু কিছু জেলায়, রাজ্য হবে না, ওইগুলো জেলা হবে। কিছু কিছু জেলায় অনেক গড়ে উঠেছে, কিছু কিছু জায়গায় অল্প, কিছু কিছু জেলায় নেই। শুনে হয়তো অবাক লাগতে পারে যে কিছু কিছু জেলায় সত্যি বনাঞ্চল নেই। হ্যাঁ,
সত্যি কিছু কিছু জেলা রয়েছে যেখানে আমাদের বনাঞ্চল নেই। দেখে নেব এরকম কি কি বনাঞ্চল রয়েছে, কি কি ধরনের ভাগ করা হচ্ছে এবং সেইগুলো কোন কোন ডিস্ট্রিক্টে রয়েছে এবং তাদের বিভিন্ন ধরনের উদাহরণ সম্বন্ধে আজকে আমরা জানব। সাধারণত পশ্চিমবঙ্গে যে ভেজিটেশনগুলো রয়েছে বা স্বাভাবিক উদ্ভিদগুলো রয়েছে তাতে বিভিন্ন বই দেখবে বিভিন্নভাবে শ্রেণীবিভাগ করেছে। কোনো জায়গায় 4টে, কোনো জায়গায় 3টে, কোনো জায়গায় 6টা, কোনো জায়গায় 8টা। বিভিন্ন বইয়ে বিভিন্ন যারা আলোচনা করেছেন তাদের সুবিধার্থে তারা সেইভাবে কিন্তু শ্রেণীবিভাগটা করেছেন। আমিও আজকে পশ্চিমবঙ্গের কিছু এই শ্রেণীবিভাগ নিয়ে ভেজিটেশন নিয়ে আলোচনা করব। তার আগে আমরা একটু পশ্চিমবঙ্গের ম্যাপটা লক্ষ্য করি। যদি আমরা পশ্চিমবঙ্গের যে ম্যাপটা রয়েছে সেই ম্যাপটা যদি লক্ষ্য করি, এখানে কিন্তু সাধারণত 6টা যে ভেজিটেশন রয়েছে বা 6টা যে স্বাভাবিক উদ্ভিদের শ্রেণীবিভাগ আমি করেছি, সেই 6টা স্বাভাবিক শ্রেণীবিভাগ কিন্তু এখানে খুব সুন্দরভাবে দেওয়া আছে। অর্থাৎ আমরা কি দেখছিলাম, পশ্চিমবঙ্গের যে স্বাভাবিক উদ্ভিদ রয়েছে সেই স্বাভাবিক উদ্ভিদকে কয় ভাগে ভাগ করা যায়। তো সাধারণত পশ্চিমবঙ্গের যে বিভিন্ন ধরনের স্বাভাবিক উদ্ভিদ রয়েছে তাদের উপর ডিপেন্ড করে আমরা জানলাম পশ্চিমবঙ্গকে টোটাল 6টা ভাগে ভাগ করা গেছে। এই 6টা ভাগে কি কি আছে তা জানার আগে আমাদের একটু ম্যাপটা দেখে নেওয়া দরকার। পশ্চিমবঙ্গের যে ম্যাপটা রয়েছে দেখো, পশ্চিমবঙ্গের ম্যাপে সাধারণত সবথেকে ওপরে রয়েছে পার্বত্য অঞ্চল। অর্থাৎ কি, এই পার্বত্য অঞ্চলের একটা আলাদা বৈশিষ্ট্য রয়েছে যেগুলো আমরা বর্ড ফিজিওগ্রাফিক ডিভিশনে জেনেছি। সেই বৈশিষ্ট্যগুলোর উপর ডিপেন্ড করে সেখানে কিন্তু স্বাভাবিক উদ্ভিদ গড়ে উঠেছে। এই যে স্বাভাবিক উদ্ভিদ এই জায়গাটাতে গড়ে উঠেছে, এই যে স্বাভাবিক উদ্ভিদ, এই স্বাভাবিক উদ্ভিদকে একটা নাম দেওয়া হয়েছে কি, হিমালয় মোস্ট টেম্পারেট ভেজিটেশন। অর্থাৎ এখানে হিমালয় পর্বতমালা অঞ্চলে পার্বত্য যে উদ্ভিদ সেই উদ্ভিদগুলো কিন্তু এখানে আমরা লক্ষ্য করতে পারি। পার্বত্য অঞ্চলে এক ধরনের সর্ববর্গীয় অরণ্য আমরা লক্ষ্য করতে পারি। তারপরে যেটা আসছে সেটা হচ্ছে তরাই অঞ্চল। আমরা তরাই অঞ্চল বলতে কি জেনে এসেছি, যে পর্বতের যে পাদদেশ অঞ্চল সেই অঞ্চলটাকেই কিন্তু সাধারণভাবে তরাই অঞ্চল হিসেবে আমরা কিন্তু জেনে এসেছি। তো এই তরাই অঞ্চল কোন জায়গাটা আমাদের রয়েছে, ঠিক দার্জিলিং জেলা আছে, দার্জিলিংয়ের ঠিক নিচে যে অঞ্চলটা সেটাকে কিন্তু আমরা তরাই অঞ্চল হিসেবে জেনে এসেছি। এই তরাই অঞ্চলেও কিন্তু এক ধরনের বনভূমি আমরা দেখতে পাই, তাকে কি বলা হচ্ছে ট্রপিক্যাল ময়েস্ট এই যে তরাই অঞ্চলে যে তরাই অঞ্চলে যে বনভূমি রয়েছে সেই তরাই অঞ্চলের বনভূমিটাকে বলা হচ্ছে যে তরাই অঞ্চলের পর্ণমোচী বৃক্ষের অরণ্য। অর্থাৎ এর ইংলিশ টার্মটা যদি বলা হয় যে ট্রপিক্যাল ময়েস্ট ডিসিডিয়াস ভেজিটেশন অফ তরাই। অর্থাৎ কি, এখানে তরাই অঞ্চলে পর্ণমোচী ধরনের বৃক্ষ আমরা লক্ষ্য করতে পারি। এরপরে যেটা আসে সেটা হচ্ছে এই যে পার্টটা, অর্থাৎ কি পার্ট গেল, একটা গেল পার্বত্য অঞ্চলের পার্ট, একটা গেল তরাই অঞ্চলের পার্ট। এছাড়াও যদি আরও কিছু পার্ট বলা হয়, কোন পার্ট আসবে, একটা আসবে মালভূমি অঞ্চলের পার্ট। দেখো এই যে আছে ড্রাই ভেজিটেশন যেটা রয়েছে সেখানে কিন্তু এটা হচ্ছে মালভূমি অঞ্চলের পার্ট। এছাড়া আরও দুটো কি কি আসছে, একটা হচ্ছে ম্যানগ্রোভ পার্ট এবং আরেকটা হচ্ছে এভারগ্রিন, এই যে ট্রপিক্যাল সেমি এভারগ্রিন ভেজিটেশন অফ কোস্টাল এরিয়া। এ কটা হচ্ছে পশ্চিমবঙ্গের সাধারণত কিছু ভাগ। এই চারটে এই 1 2 3 4 5 এই 5টা ভাগ ছাড়া এই যে টোটাল পশ্চিমবঙ্গের যে বৃহত্তম অঞ্চল, সেই বৃহত্তম টোটাল অঞ্চলটাকে কিন্তু আর একটা শ্রেণীতে ভাগ করা হচ্ছে, যার নাম হচ্ছে কি, যে এই যে ভাগ করা হচ্ছে এই ভাগটাকেই বলা হচ্ছে যে ট্রপিক্যাল মোস্ট ভেজিটেশন অফ দ্য প্লেন। অর্থাৎ সমভূমি অঞ্চলের যে বনভূমি সেটাকে কিন্তু আমরা বলতে পারছি যে সমভূমি অঞ্চলে বনভূমি। অর্থাৎ এই বনভূমিকে আমরা কি বনভূমি হিসেবে জেনে থাকবো, এই বনভূমি পশ্চিমবঙ্গে কিন্তু সবথেকে বেশি অঞ্চল জুড়েই কিন্তু আমরা এই ধরনের বনভূমি লক্ষ্য করতে পারি। এই বনভূমিকে সাধারণত আমরা কী বলছি, সমভূমি অঞ্চলের বনভূমি, বা ওখানে বিভিন্ন সময় পর্ণমোচী বৃক্ষ দেখা যায়, সরলবর্গীয় অরণ্য দেখা যায়, চিরসবুজ অরণ্য দেখা যায়, সেই জন্য অনেক জায়গায় একে কিন্তু মিশ্র বনভূমি হিসেবেও বলে থাকি। অর্থাৎ আমরা কি জানলাম, পশ্চিমবঙ্গে যে কটা বনভূমি রয়েছে সেই বনভূমিগুলোকে কয়েকটি সাধারণত বিশেষ ভাগে ভাগ করা হচ্ছে। কটি ভাগে ভাগ করা হচ্ছে,
6টি ভাগে ভাগ করা হচ্ছে। এই যে ভাগটা বেশিরভাগ বই দেখবে 5টা, কোনো বইয়ে 4টে, কিন্তু এখানে আমাদের সুবিধার্থে কিন্তু আমরা এখানে 6টা ভাগে আলোচনা করেছি। এই 6টা ভাগে আলোচনা করলে সুবিধাটা কি হবে, আমরা পার্ট পার্ট করে জানতে পারবো। অর্থাৎ সেখানে প্রথম পার্ট কি আসছে, প্রথম হচ্ছে হিমালয় পর্বতমালা অঞ্চল, অর্থাৎ কি দার্জিলিং অঞ্চলে এক ধরনের বনভূমি, তরাই অঞ্চলের বনভূমি, মালভূমি অঞ্চলের বনভূমি, তারপরে বদ্বীপ অঞ্চলের বনভূমি, উপকূলীয় অঞ্চলের বনভূমি, এবং বাদ বাকিটা পুরোটাই হচ্ছে সমভূমি অঞ্চলের বনভূমি। অর্থাৎ যদি আমরা শ্রেণীবিভাগের দিকে একটু আমরা নজর রাখি, শ্রেণীবিভাগের দিকে যদি নজর রাখি তাহলে 6টা ভাগে ভাগ করা আছে। প্রথমেই বললাম এখানে হচ্ছে হিমালয় মোস্ট টেম্পারেট ভেজিটেশন, অর্থাৎ হিমালয় পর্বতমালার কোন অঞ্চলটা পশ্চিমবঙ্গে রয়েছে, দার্জিলিং অঞ্চল, সেখানে এক ধরনের বনভূমি দেখতে পাওয়া যাচ্ছে। এবং তারপরে তরাই অঞ্চলে পর্ণমোচী অরণ্যের একটা বনভূমি দেখতে পাওয়া যাচ্ছে। তারপরে সাধারণত সমভূমি অঞ্চলে এক ধরনের বনভূমি দেখতে পাওয়া যাচ্ছে। এখানে পর্ণমোচী হিসেবে কিন্তু এটা বলা হয়েছে, কিন্তু শুধু পর্ণমোচী না, এখানে সরলবর্গীয়, মিশ্র বিভিন্ন ধরনের অরণ্য কিন্তু আমরা এই অঞ্চলে দেখতে পাই। এরপরে হচ্ছে বিভিন্ন ধরনের শুষ্ক অঞ্চলের বনভূমি, অর্থাৎ কি যে অঞ্চল হচ্ছে মালভূমি অঞ্চল, মালভূমি শুষ্ক অঞ্চলের যে বনভূমি দেখতে পাচ্ছি সেটাকেই কিন্তু আমরা এর মধ্যে রাখতে পারছি। এরপরে যেটা হচ্ছে যে ট্রপিক্যাল সেমি এভারগ্রিন কোস্টাল এরিয়া, অর্থাৎ চিরসবুজ অরণ্য কোন অঞ্চলে, কোস্টাল এরিয়া, উপকূলবর্তী অঞ্চলেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও যে সুন্দরবন অঞ্চলে ম্যানগ্রোভ অরণ্য আমরা দেখতে পাচ্ছি। এই গেল পশ্চিমবঙ্গের টোটাল যে কটা ধরনের স্বাভাবিক উদ্ভিদ দেখতে পাই সেই স্বাভাবিক উদ্ভিদগুলোর একটি শ্রেণীবিভাগ এবং সাধারণ ধারণা। এবার এই যে প্রতিটা ধারণা তোমাদের সাথে আলোচনা করলাম, এই প্রতিটা পার্টকে একটু ডিটেলসে আমরা এখন দেখতে চাইব। কি কি পার্টগুলো দেখতে চাইব, চলো প্রথমেই আমাদের মধ্যে কি চলে আসছে, প্রথমে আমাদের মধ্যে চলে আসছে হিমালয়ের মোস্ট টেম্পারেট ভেজিটেশন, অর্থাৎ কি যে হিমালয় পর্বতমালা অঞ্চলের যে পার্বত্য অঞ্চলের যে বনভূমি, অর্থাৎ কোন বনভূমি, যে বনভূমিগুলো আমরা হিমালয় পার্বত্য অঞ্চলে দেখতে পেয়ে থাকি। তো এবং হিমালয় পর্বতমালা অঞ্চল আমাদের পশ্চিমবঙ্গে কোন জায়গায় দেখতে পাওয়া যায়, দার্জিলিং অঞ্চলে কিন্তু দেখতে পাওয়া যায়। তো দেখে নেওয়া যাক এর কিছু সাধারণ বৈশিষ্ট্য রয়েছে। প্রথমে বলে যাচ্ছি এর লোকেশানটা কি, যে হিমালয় পর্বতমালা অঞ্চল দার্জিলিং অঞ্চলে রয়েছে, অর্থাৎ যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলো যদি আমরা একটু আলোচনা করে নিই আরও সুবিধা হবে। কি কি রয়েছে, সাধারণত নর্থ বেঙ্গলের যে অঞ্চলটা, নর্থ বেঙ্গলের পুরো অঞ্চলটাই কিন্তু নর্থ বেঙ্গলের প্রায় কিছুটা অঞ্চল, দার্জিলিংয়ের যে উচ্চ অঞ্চলটা সেখানে কিন্তু আমরা এই হিমালয় যে অরণ্যটা সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারি। এবং এখানে বিভিন্ন এই যে হিমালয় পর্বতমালা, একটা পর্বতমালা, দার্জিলিংয়ে যে পর্বতমালা রয়েছে সেই পর্বতমালা কিন্তু বিভিন্ন ধাপ রয়েছে। যদি আমরা একটু ড্রয়িংয়ের মাধ্যমে দেখি, যদি এরকম একটা পর্বত হয়, পর্বতের শিখর একটা হবে, মধ্য অংশ হবে এবং মাঝখানে অংশ এবং তারপরে অংশ, এবং বাদবাকি যে অঞ্চলটা সেটা কিন্তু তরাই অঞ্চল। সাধারণত এই তিনটে হচ্ছে পর্বতের অংশ। এই পর্বতে বিভিন্ন উচ্চতার উপর ডিপেন্ড করে বিভিন্ন ধরনের বনভূমি কিন্তু আমরা লক্ষ্য করতে পারি। এবার আমরা দেখে নিই কী কী ধরনের বনভূমি আমরা সাধারণত দেখতে পাই পর্বতের উপর ডিপেন্ড করে। কী কী ধরনের বনভূমি দেখতে পাই, প্রথমে যে বনভূমিটা হবে সেটা হবে মিশ্র অরণ্য। এটা কত উচ্চতায় দেখতে পাওয়া যাচ্ছে, 1000 মিটার, গড় উচ্চতা 1000। অর্থাৎ কি হবে, যদি তোমাদের সাথে আরেকটু ডিটেলসে আলোচনা করি, পর্বতের উচ্চতা যেখানে 1000 সেখানে এই ধরনের মিশ্র বনভূমি কিন্তু আমরা লক্ষ্য করতে পারি। এখানে যে টাইপের গাছগুলো দেখা যায় সেগুলো কি গাছ, শিমুল, বাঁশ, বিভিন্ন ধরনের চাপলাল, শাল, শিশু, এই ধরনের বনভূমিগুলো কিন্তু আমরা এই অঞ্চলে লক্ষ্য করতে পারি। অর্থাৎ কি, যেগুলো হচ্ছে 1000 মিটার উচ্চতায় রয়েছে। এর পরে যেটা রয়েছে সেটা হচ্ছে নাতিশীতোষ্ণ পর্ণমোচী অরণ্যও কিন্তু আমাদের এই দার্জিলিং পার্বত্য অঞ্চলে আমরা লক্ষ্য করতে পারি। তার উচ্চতা কত,
তার উচ্চতা হবে সাধারণত 1000 থেকে 2000 মিটার উচ্চতায়। যে ধরনের গাছগুলো আমরা দেখতে পাই সেগুলোকে কিন্তু আমরা বলে থাকি নাতিশীতোষ্ণ পর্ণমোচী অরণ্য। এই নাতিশীতোষ্ণ পর্ণমোচী অরণ্যে কী কী ধরনের গাছ আমরা দেখতে পাই? ওক, ম্যাপল, বার্চ, এই ধরনের বিভিন্ন ধরনের গাছ কিন্তু আমরা এই অঞ্চলে দেখতে পাই। এছাড়া অডিলভার, লোয়েজ, এই ধরনের গাছগুলো কিন্তু আমরা কোথায় দেখতে পাচ্ছি? নাতিশীতোষ্ণ পর্ণমোচী অরণ্য। কত উচ্চতায়? 1000 থেকে 2000 মিটার উচ্চতায়। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে সরলবর্গীয় অরণ্য, অর্থাৎ এর উচ্চতা আর একটু বেশি। কত উচ্চতা? সাধারণত এটা 2000 থেকে 3000 মিটার উচ্চতায় যে ধরনের বনভূমিগুলো আমরা দেখতে পাই সেগুলোকে আমরা এখানে বলে থাকছি যে সরলবর্গীয় অরণ্য। যে এবং এই সরলবর্গীয় অরণ্য এটা কিন্তু সবথেকে বেশি অংশে দেখতে পাই আমাদের এই দার্জিলিং পার্বত্য অঞ্চলে। কী কী ধরনের ভাই? পাইন, ফার, দেবদারি, স্প্রু, এই ধরনের গাছগুলো আমরা প্রচুর দার্জিলিং অঞ্চলে দেখতে পাই। এবার একটা জিনিস খেয়াল রাখবে, শুধু যে এই উচ্চতায় যে এই গাছগুলো দেখতে পাই তা না, পার্বত্য অঞ্চলে কিন্তু সরলবর্গীয় অরণ্য বেশি দেখতে পাওয়া যায়। অর্থাৎ যেখানে মিশ্র রয়েছে, যেখানে পর্ণমোচী রয়েছে, সেখানেও দুটো একটা করে এরকম অরণ্য আমরা দেখতে পেতে পারি। এরপরে যে বনভূমিটা আসছে সেটা হচ্ছে আলপীয় বনভূমি। অর্থাৎ কি? যে অঞ্চলে যেগুলো হচ্ছে আর একটু বেশি উচ্চতা। কত মিটার উচ্চতা? যেগুলো প্রায় 3000-এর বেশি উচ্চতায় যে গাছগুলো আমরা জন্মাচ্ছে সেগুলোকে আমরা আলপীয় যে বনভূমি তার মধ্যে বলতে পারি। এর নামগুলো হচ্ছে বালসাম, ম্যাগনোলিয়াম, এই ধরনের কিছু বৃক্ষ অনেক উচ্চতায়, মানে পার্বত্যের অনেক উচ্চতা অংশে কিন্তু সেইগুলো আমরা লক্ষ্য করতে পারি। লাইকেন বা বিভিন্ন ধরনের তৃণ, সেইগুলো কিন্তু এই অঞ্চলে হতে পারে। অর্থাৎ তোমাদের পার্বত্য অঞ্চলে যেখানে আমি পিপিটিতে লক্ষ্য করে দেখবে শুধুমাত্র দিয়েছি কোথায় কোথায় দেখতে পাওয়া যায়, কোন কোন সাইডে দেখতে পাওয়া যায় এবং কত স্কোয়ার কিলোমিটার অঞ্চল জুড়ে রয়েছে এবং এর বিভিন্ন ধরনের যে কী ধরনের গাছ লক্ষ্য করা যায় সেই গাছগুলো কিন্তু আমি এখানে উল্লেখ করেছি। এবার তোমরা একটা জিনিস খেয়াল করে দেখবে, এখানে এরিয়া দেওয়া আছে 167 স্কোয়ার কিলোমিটার। না, এটা একটু আরেকটু বেশি হবে, এটা একটা 1 বাদ পড়ে গেছে। এখানে প্রায় 1167 কিলোমিটার স্কোয়ার কিলোমিটার অঞ্চল জুড়ে কিন্তু আমাদের এই বনভূমি আমরা লক্ষ্য করতে পারি। এবং এখানে বিভিন্ন ধরনের গাছ তোমাদের যে রডোডেন্ড্রন, জ্যাম, শাল, পাইন, ফার, দেবদারু, এই গাছগুলো লক্ষ্য করা যায়। যে পার্ট নিয়ে আলোচনা করলাম, অনেক সময় শর্ট কোশ্চেনে ওই পার্ট দিয়ে আলোচনা করতে আসতে পারে। অর্থাৎ যে পার্বত্য অঞ্চলে কী কী ধরনের পর্ণমোচী বৃক্ষ লক্ষ্য করা যায়, কত মিটার উচ্চতায় পার্বত্য অঞ্চলে পর্ণমোচী বৃক্ষ লক্ষ্য করতে পারি আমরা, এই ধরনের কিছু প্রশ্ন আমাদের আসতে পারে। এরপরে যে পার্টটা আসছে, এরপরের যে পার্ট, সেই পার্টটা হচ্ছে ট্রপিক্যাল মোস ডিসিউয়াস ভেজিটেশন অফ তরাই, অর্থাৎ যে তরাই অঞ্চল। এটা জানতে গেলে আমাদের প্রথম জানতে হবে তরাই অঞ্চল কাকে বলে। সাধারণত আমরা সবাই জানি পর্বতের যে পাদদেশ অঞ্চল, এই পাদদেশ অঞ্চলটাই কিন্তু আমাদের বলা হয় তরাই অঞ্চল। তোমাদের প্রশ্ন আসতে পারে, একটু আগে যে আলোচনা করলাম যেখানে 100 মিটার উচ্চতায় গাছ দেখতে পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে ঠিক তরাইয়ের ওপরে অঞ্চল এবং ঠিক তার পরের যে অঞ্চলটা, অর্থাৎ কি হলো 1000 মিটারের পরের যে অঞ্চলটা, সেটাকেই কিন্তু আমরা তরাই অঞ্চল হিসেবে জেনে থাকি। তরাই অঞ্চল আমরা কোথায় দেখতে পাই? সাধারণত লোকেশনটা নর্থ বেঙ্গল হিসেব মতন আমরা লিখে রেখেছি। নর্থ বেঙ্গল বলতে যেগুলো সাধারণত এই দার্জিলিং, জলপাইগুড়ি, কুচবিহার, এই যে অঞ্চলটা, কুচবিহারে কিছু অংশ, দার্জিলিংয়ে কিছু অংশ, জলপাইগুড়ি কিছু অংশ কিন্তু, বা আলিপুরদুয়ারে কিছুটা অংশ নিয়ে কিন্তু আমাদের এই তরাই অঞ্চল লক্ষ্য করতে পারি। এই তরাই যে অঞ্চল, এই তরাই অঞ্চল কত স্কোয়ার কিলোমিটার? 1757 স্কোয়ার কিলোমিটার অঞ্চল জুড়ে কিন্তু তরাই অঞ্চল রয়েছে। এই যে তরাই অঞ্চল এবং পার্বত্য অঞ্চল, এই দুটোকে অনেক সময় শুধু পার্বত্য বনভূমি হিসেবেও কিন্তু লক্ষ্য করা দেখতে পারি। অর্থাৎ কেন? এই অঞ্চলে অতিরিক্ত বনভূমি দেখতে পাওয়া যায় বলে আমি দুটো ভাগে ভাগ করেছি, বা পার্বত্য অঞ্চলে বনভূমিকে আরও ভিতরে 4টে ভাগে ভাগ করে তোমাদের সাথে আলোচনা করলাম। কিন্তু তোমরা যখন কম্পিটিটিভের জন্য পড়বে তখন কিন্তু এই জিনিসটা খেয়াল রাখবে যে তরাই অঞ্চলের যে বনভূমি, অনেক সময় সেটাকেও কিন্তু উত্তরবঙ্গের বনভূমি হিসেবেও কিন্তু অনেক জায়গায় উল্লিখিত করা হয়ে থাকে।
এবং এই যে অঞ্চলে, এই যে তরাই অঞ্চলে কী ধরনের গাছ আমরা লক্ষ্য করতে পারি? সাধারণত এই অঞ্চলে বিভিন্ন ধরনের পর্ণমোচী বৃক্ষ আমরা লক্ষ্য করতে পারি। এছাড়া শাল, সেগুন, এই ধরনের বিভিন্ন কাঠ বা বিভিন্ন দেশলাইয়ের বাক্স তৈরি করা বিভিন্ন কাঠ, ইনফ্লোরা, তারমানিয়াম, এই ধরনের কিছু গাছ আমরা কিন্তু এখানে লক্ষ্য করতে পারি। এই গাছগুলো কিন্তু তরাই অঞ্চলের অর্থনীতির ওপরে বিশেষ ভূমিকা পালন করে থাকছে। এর পরে যে পার্টটা, এটা হলো তরাই অঞ্চল। সাধারণত ডুয়ার্স অঞ্চলে বা বক্সার যে অঞ্চল, সেই অঞ্চলে কিন্তু আমরা এই তরাই অঞ্চল লক্ষ্য করতে পারি। তোমাদের প্রশ্ন আসতে পারে যে সবথেকে বেশি বনভূমি পশ্চিমবঙ্গে আমরা কোন অঞ্চলে দেখতে পাই? এই উত্তরের টোটাল পার্বত্য অঞ্চল এবং তরাই অঞ্চলে কিন্তু পশ্চিমবঙ্গের সবথেকে বেশি বনভূমি লক্ষ্য করা যায়। এবং পশ্চিমবঙ্গের সবথেকে বেশি বনভূমি রয়েছে কোন রাজ্যে? পশ্চিমবঙ্গের সবথেকে বেশি বনভূমি রয়েছে কিন্তু দার্জিলিং রাজ্যে। এর পরের যে পার্ট, তার পরটা আছে ট্রপিক্যাল, তারপরে ট্রপিক্যাল ময়েস্ট ডেসিডুয়াস ভেজিটেশন অফ প্লেন। অর্থাৎ কি, এই ব্যাপারটা তোমাদের সাথে প্লেনের যে ব্যাপারটা, এটা আমি পরে আলোচনা করছি। তার আগে চলে আসছি যে মালভূমি অঞ্চলের যে বনভূমিটা রয়েছে। মালভূমি অঞ্চল পশ্চিমবঙ্গে কোন অঞ্চলটাতে রয়েছে? সাধারণত পুরুলিয়া বা বাঁকুড়ার কিছু অঞ্চলে কিন্তু আমরা, বা বীরভূমে কিছু অংশ নিয়ে কিন্তু টোটাল আমাদের যে মালভূমি অঞ্চল সেটা কিন্তু দেখতে পাই। এই মালভূমি অঞ্চল অর্থাৎ কি বলা হচ্ছে এখানে? ড্রাই ডেসিডুয়াস ভেজিটেশন অফ আপল্যান্ড। অর্থাৎ কি, মালভূমি অঞ্চলে শুষ্ক, অর্থাৎ কি এখানে কিন্তু আর্দ্রতার পরিমাণ কম, অঞ্চলটা অনেকটা শুষ্ক। সেই অঞ্চলে তাদের, প্রথমেই আমি আলোচনা করেছিলাম, সেই অঞ্চলের মৃত্তিকা এবং তার জলবায়ুর উপর ডিপেন্ড করেই কিন্তু সেই অঞ্চলে স্বাভাবিক উদ্ভিদ জন্মগ্রহণ করে। অর্থাৎ এখানে কি হচ্ছে, এই যে স্বাভাবিক উদ্ভিদ জন্মগ্রহণ করছে, এই স্বাভাবিক উদ্ভিদ কত স্কোয়ার কিলোমিটার অঞ্চল জুড়ে এখানে রয়েছে? প্রায় 4,527 স্কোয়ার কিলোমিটার অঞ্চল জুড়ে কিন্তু এই আমরা লক্ষ্য করতে পারি। এখানে যে গাছগুলো আছে, এই গাছগুলো কিন্তু সরলবর্গীয় অরণ্য এখানে একদমই দেখা যায় না। এই অঞ্চলটাতে কিন্তু সম্পূর্ণভাবে পর্ণমোচী বৃক্ষ আমরা লক্ষ্য করতে পারি। কি ধরনের পর্ণমোচী বৃক্ষ আমরা লক্ষ্য করতে পারি? শাল, কেন্দু, মিউল, কুসুম, তারপরে আসনান, কারাম, এই ধরনের বিভিন্ন ধরনের গাছ কিন্তু আমরা এই অঞ্চলে লক্ষ্য করতে পারি। এই যে অঞ্চলে এখানে কিছু সাধারণ কমনও কিছু গাছ আছে, যেমন হচ্ছে অর্জুন, শিমুল, কালমেঘা, কুলতি, এই যে বিভিন্ন ধরনের যে বৃক্ষ জাতীয় গাছ এবং গুল্ম জাতীয় গাছ, তা কিন্তু আমরা একটা মেলবন্ধন এই অঞ্চলে আমরা লক্ষ্য করতে পারি। পশ্চিমবঙ্গের কোন অঞ্চলটাকে বলা হচ্ছে এই মালভূমি অঞ্চল বা ড্রাই ডেসিডুয়াস ভেজিটেশন আপল্যান্ড? দেখো, এই যে অঞ্চলটা, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, বর্ধমানের কিছুটা অঞ্চল নিয়ে, মেদিনীপুরের কিছুটা অঞ্চল নিয়ে কিন্তু আমাদের এই যে মালভূমি অঞ্চল সেটা কিন্তু গঠিত, এবং সেখানে তার নিজস্ব ক্যারেক্টারিস্টিক অনুযায়ী সেখানে স্বাভাবিক উদ্ভিদ গড়ে উঠেছে। এর পরবর্তীতে যে পার্টটা নিয়ে আমরা আলোচনা করব, সেই পার্টটা হলো ট্রপিক্যাল সেমি এভারগ্রিন ভেজিটেশন অফ কোস্টাল এরিয়া। অর্থাৎ কি হলো, কোস্টাল এরিয়া মানে আমরা কি জানি, যে সমুদ্র উপকূলবর্তী যে অঞ্চল। একটা জিনিস ভেবে দেখো, সমুদ্র উপকূল অঞ্চল কিন্তু পশ্চিমবঙ্গের যে নিচের দিকটা আছে, অর্থাৎ সুন্দরবন অঞ্চল বা যেখানে বে অফ বেঙ্গল রয়েছে, বঙ্গোপসাগর রয়েছে, সেটাকেই কিন্তু সাধারণভাবে আমরা কোস্টাল অঞ্চল হিসেবে জেনে থাকি। এই যে কোস্টাল অঞ্চল, এই কোস্টাল অঞ্চলে কিন্তু অনেক জায়গায় দেখবে এই কোস্টাল অঞ্চল এবং সুন্দরবন অঞ্চল দুটোকে একসাথে আলোচনা করা হচ্ছে, কিন্তু আমি এখানে দুটো আলাদা আলাদা আলোচনা করছি, কারণ সুন্দরবন অঞ্চলে ম্যানগ্রোভ অরণ্য, সেটা আমি আলাদা আলোচনা করব, এবং কোস্টাল অরণ্যে, কোস্টাল যে অঞ্চল, সেখানে এক ধরনের অরণ্য দেখতে পাওয়া যায়। কি ধরনের অরণ্য দেখতে পাওয়া যায়? সেখানে সাধারণত চিরহরিৎ বৃক্ষ আমরা লক্ষ্য করতে পারি। কি ধরনের গাছ এখানে দেখতে পাই? সাধারণত বাবলা, বাদাম গাছ, নারকেল গাছ, এই ধরনের কিছু চিরসবুজ বৃক্ষ আমরা এখানে কিন্তু লক্ষ্য করতে পারি। কোন অঞ্চলে সাধারণত আমরা দেখতে পাই? পশ্চিমবঙ্গের মধ্যে সাধারণত মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর যে অঞ্চলটা, পূর্ব মেদিনীপুরের যে অঞ্চলটা, সেই অঞ্চলে কিছুটা অঞ্চলে আমরা কিন্তু এটা লক্ষ্য করতে পারি। এবং এই যে অঞ্চলটা, এবং এছাড়াও যে অঞ্চলটা রয়েছে, সেই অঞ্চলটা কি, সেটা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার কিছুটা অঞ্চলে কিন্তু আমরা এই সেমি এভারগ্রিন ভেজিটেশন লক্ষ্য করতে পারি।
অর্থাৎ এখানে কি কি বৈশিষ্ট্য রয়েছে, এখানে সমুদ্র উপকূলবর্তী অঞ্চল হওয়ার, এখানে নোনা বালি, কিছুটা নোনা আবহাওয়া এখানে বিরাজ করে, এবং এখানে কিছু চিরসবুজ অরণ্য কিন্তু আমরা লক্ষ্য করতে পারি। এই যে পশ্চিমবঙ্গে এই সেমি এভারগ্রিন ভেজিটেশন, তা কিন্তু খুব অল্প জায়গা জুড়ে রয়েছে। খুব অল্প জায়গা জুড়ে অবস্থান করার ফলেও তার একটা নিজস্ব বৈশিষ্ট্য বা নিজস্ব একটা ক্যারেক্টারিস্টিক সে কিন্তু বিলং করেছে। এর পরবর্তীতে যে পার্টটা আসছে সেই পার্টটা হচ্ছে ম্যানগ্রোভ অরণ্য। এর পরের যে পার্টটা আসে সেই পার্টটা হচ্ছে ম্যানগ্রোভ অরণ্য। ম্যানগ্রোভ অরণ্য সাধারণত আমরা কাকে বলে জেনে এসেছি? সাধারণত পশ্চিমবঙ্গের একদম দক্ষিণ দিকে, পশ্চিমবঙ্গ থেকে যদি শুরু করে একদম যদি আমরা দক্ষিণে চলে আসি, সেই দক্ষিণে আমরা একটা কিছু দ্বীপ অঞ্চল দেখতে পাবো। এই যে দ্বীপ, এই দ্বীপ অঞ্চলটাকে কিন্তু তৈরি করেছে কি বিভিন্ন গঙ্গার শাখা নদী, উপনদী, তারা এসে, এবং ওদিক আমাদের বাংলাদেশের দিকে কি কি থাকছে, ব্রহ্মপুত্র, যমুনা, ব্রহ্মপুত্র ওখানে কিছু লাস্টে যমুনা নাম নিয়েছে, গঙ্গা ব্রহ্মপুত্র নিয়ে একটা সমভূমি গঠন করেছে। কিরম সমভূমি? সেটা হচ্ছে একটা বদ্বীপ সমভূমি গঠন করেছে। অর্থাৎ যে কী কী অঞ্চল আমরা দেখতে পেলাম, প্রথমে দেখলাম সেমি এভারগ্রিন ভেজিটেশন, কোস্টাল এরিয়ায় একটা দেখতে পেলাম, এবং আর একটা দেখতে পাচ্ছি সুন্দরবন অঞ্চল। সুন্দরবন অঞ্চল হচ্ছে কোন দিকটাতে? সেটা হচ্ছে ম্যানগ্রোভ সোয়াব ভেজিটেশন অফ সুন্দরবন এরিয়া। এটা হচ্ছে পশ্চিমবঙ্গের একদম দক্ষিণে যে দিকটা, অর্থাৎ বাংলাদেশ ঘেঁষে এটা গড়ে উঠেছে। টোটাল সুন্দরবনের যে আয়তন আমরা পশ্চিমবঙ্গে দেখতে পাই, এবং টোটাল সুন্দরবনের যে আয়তন, সেই আয়তনের বেশিরভাগ অংশটাই কিন্তু বাংলাদেশে রয়েছে। কিছুটা অঞ্চল আমাদের এই পশ্চিমবঙ্গের মধ্যে কিন্তু আমরা লক্ষ্য করতে পারি। এই সুন্দরবন তার নিজস্ব কিছু বৈশিষ্ট্যের মাধ্যমে সে কিন্তু একটা অন্যরকম ভূমিকা বা অন্যরকম জায়গা তৈরি করেছে। কি জায়গা তৈরি করেছে? যদি সেদিকটা আমরা লক্ষ্য করতে পারি, তাহলে কি কি দেখতে পাবো? সাধারণত সুন্দরবনে ম্যানগ্রোভ অরণ্য তৈরি করেছে। এই যে ম্যানগ্রোভ অরণ্য কিসের মাধ্যমে? প্রথমেই বললাম গঙ্গা এবং ব্রহ্মপুত্রের মাধ্যমে যে বদ্বীপ তৈরি করেছে, সেই বদ্বীপে। এবং যেহেতু সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে সুন্দরবন গড়ে উঠেছে, এইখানে নদীর জলের বৈশিষ্ট্য কিন্তু আলাদা। অর্থাৎ কেমন? গঙ্গা নদী যদি মোহনার কাছাকাছি আমরা লক্ষ্য করতে পারি, সেখানে কিন্তু নদীর জল নোনা। অর্থাৎ কেন? সেখানে নদীতেও জোয়ার ভাটা চলে। এবং সুন্দরবন অঞ্চলে বিভিন্ন নদী আছে, বিদ্যাধরী, ঠাকুরন থেকে শুরু করে মাতলা, কালিন্দী, রায়মঙ্গল, এই ধরনের বিভিন্ন নদী দিয়ে সুন্দরবনটাকে ঘেরা। এবং এই নদীগুলোর জল হচ্ছে যেখানে যেহেতু সাগরের সাথে মিলছে, সাগরের জলে জোয়ার ভাটা এইসব নদীতে খেলছে, এবং তার ফলে এই অঞ্চলে টোটাল নোনা এক ধরনের নোনা জলের সৃষ্টি হয়েছে। এবং এর নোনা যেহেতু জল, এর যে মৃত্তিকা, সেই মৃত্তিকার যে বৈশিষ্ট্য, সেও কিন্তু নোনা মৃত্তিকা। এবং সেই জন্য এই অঞ্চলে কিন্তু যে গাছগুলো গড়ে উঠেছে, সেই গাছেরও কিন্তু আলাদা ধরনের বৈশিষ্ট্য গড়ে উঠেছে। কী ধরনের গাছ এখানে গড়ে উঠেছে? এখানে যে ধরনের গাছগুলো গড়ে উঠেছে, তাকে এক ছাতার তলায় নিয়ে এসে আমরা কি বলতে পারি? এটা ম্যানগ্রোভ অরণ্য। অর্থাৎ পশ্চিমবঙ্গে একমাত্র ম্যানগ্রোভ অরণ্য গড়ে উঠেছে কোথায়? ম্যানগ্রোভ অরণ্য গড়ে উঠেছে কিন্তু সুন্দরবন অঞ্চলে। পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে ম্যানগ্রোভ অরণ্যের সবথেকে বেশি সম্ভার লক্ষ্য করতে পারে কিন্তু আমাদের এই সুন্দরবনে। সুন্দরবনে বিশেষ কিছু বৈশিষ্ট্য রয়েছে, সেইগুলো আমরা একটু লক্ষ্য করি। টোটাল যদি সুন্দরবনের এলাকা আমরা ধরি, এখানে দেখা যাচ্ছে 4263 স্কোয়ার কিলোমিটার টোটাল অঞ্চল জুড়ে কিন্তু বনভূমি লক্ষ্য করতে পারছি। এবং এই যে বনভূমি, এই বনভূমির কিছু কিন্তু পার্সেন্ট আছে। কি পার্সেন্টেজ আছে? এই যে বনভূমির মধ্যে বেশিরভাগ অঞ্চলে সুন্দরী, গরান, গিয়া, হেতাল, এই ধরনের কিছু গাছ গড়ে উঠেছে। এবং এই গাছগুলোর কিন্তু কিছু নিজের পার্সোনাল বৈশিষ্ট্য আছে। কি বৈশিষ্ট্য? প্রতিটা গাছ যেহেতু একদম মোহনার কাছাকাছি গড়ে উঠেছে, সেখানে জোয়ার ভাটা খেলে। এবং আমরা কি জানি, গাছের তলায় যদি মাটি না থাকে, তাহলে কি গাছ থেকে তো মাটি সরে যাবে, অর্থাৎ তাহলে কি হবে? গাছ পড়ে যাবে। কিন্তু আমরা প্রত্যেকেই জানি, আমরা পরিবেশের ওপর ডিপেন্ড করে কিন্তু আমরা বিভিন্নভাবে অভিযোজিত হতে পারি। অর্থাৎ কিভাবে অভিযোজিত হচ্ছে? এই যে গাছগুলো গড়ে উঠছে, সেই গাছগুলো কিন্তু তাদের নিজস্ব
ঠেস মূল বার করছে, অর্থাৎ কি যেমন বট গাছের ঝুড়ি নামে সেরকম এই ম্যানগ্রোভ অরণ্যে কিন্তু ঝুড়ি নামে। ঝুড়ি নামার ফলে তারা কিন্তু তাদের ব্যালেন্সটা রাখতে পারছে। এছাড়াও মাটির তলায় এখানে আমরা কি জানি, উপকূলবর্তী অঞ্চলের মৃত্তিকার যে গঠন এবং মৃত্তিকার যে গ্রথন তা কিন্তু স্বয়ং সম্পূর্ণ থাকে না। যেমন মৃত্তিকার যে স্তরগুলো আমরা জানি, ABC স্তর, তারপরে হরাইজন স্তর, যে বিভিন্ন স্তরগুলো আমরা জেনে এসেছি, সেই স্তর তো এই অঞ্চলে থাকে না। অর্থাৎ মাটির তলায় কিন্তু অনেক সময় জল আমরা পাই না। অর্থাৎ উদ্ভিদ যখন মাটির তলা থেকে জল পাচ্ছে না, তখন উদ্ভিদ কোথা থেকে জল নিচ্ছে? উদ্ভিদ তখন আমাদের এই যে বায়ু প্রবাহ, মানে আমাদের এই যে বায়ুমণ্ডল, এই বায়ুমণ্ডল থেকে জল শোষণ করছে। কিসের মাধ্যমে শোষণ করছে? শ্বাসমূলের মাধ্যমে কিন্তু জল শোষণ করছে। শ্বাসমূলের মাধ্যমে যে ভাসমান যে জলগুলো সেগুলো গ্রহণ করছে, নিয়ে সে পাতায় সঞ্চারিত করছে, তারপরে তো গাছের মতন কাজ সারছে। এই একটা কিন্তু বিশেষ বৈশিষ্ট্য সুন্দরবন অঞ্চলের। এবং এই সুন্দরবন অঞ্চলকে কিন্তু রামসর পরিকল্পনার মধ্যেও কিন্তু পশ্চিমবঙ্গকে আনা হয়েছে। সুন্দরবন অঞ্চলকে রামসর পরিকল্পনার মধ্যেও কিন্তু আনা হয়েছে। এছাড়াও 1987 খ্রিস্টাব্দে ইউনেস্কো এই সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ আখ্যা দিয়েছে। কারণ এই সুন্দরবনে বিভিন্ন ধরনের একটা বনাঞ্চলে সেখানে প্রাথমিক শ্রেণী, মানে টোটাল যে বাস্তুতন্ত্রটা রয়েছে, একটা টোটাল বাস্তুতন্ত্র কিন্তু আমরা এখানে লক্ষ্য করতে পারছি। অর্থাৎ কেমন, আমরা কি জানি, একদম প্রাথমিক খাদক, গৌণ খাদক, মুখ্য খাদক, এরকম করে করে একদম সর্বোচ্চ খাদক, মানে সর্বভুক প্রাণী অবধি কিন্তু আমরা সুন্দরবন অঞ্চলে লক্ষ্য করতে পারছি। সেই জন্য এই অঞ্চলটাকে ওয়ার্ল্ড হেরিটেজ আখ্যা দিয়েছে। এবং কিছু কিছু জায়গায় ইউনেস্কো সুন্দরবনকে আরও নতুনভাবে গ্লোবাল বায়োস্ফিয়ারও আখ্যা দিয়েছে। কত খ্রিস্টাব্দে গ্লোবাল বায়োস্ফিয়ার আখ্যা দিয়েছে? 2001 সালে কিন্তু ইউনেস্কো আবার গ্লোবাল বায়োস্ফিয়ার আখ্যা দিয়েছে। অর্থাৎ কি, এখানে বাস্তুতন্ত্রের যে সুন্দর পদ্ধতি, বাস্তুতন্ত্রের যে সিস্টেম, সেই সিস্টেম কিন্তু এখানে আমরা একসাথে লক্ষ্য করতে পারছি। কোথায় লক্ষ্য করতে পারছি? সুন্দরবন অঞ্চলে। অর্থাৎ এই সুন্দরবন অঞ্চলের মানুষজনের যে কৃষিকাজ, মানুষজনের যে অর্থনৈতিক দিক, সেটাও কিন্তু আমরা লক্ষ্য করতে পারি। কীরকমভাবে? অনেক যে কাঁকড়া সংগ্রহ, মাছ সংগ্রহ এবং বনের মধু সংগ্রহ, কাঠ সংগ্রহ করেও কিন্তু তারা জীবনযাপন করতে পারে। সাধারণত এই যে সুন্দরবন অঞ্চল, সেই সুন্দরবন অঞ্চলে যে সুন্দরী গাছ, সেই সুন্দরী গাছ থেকেই কিন্তু এই অঞ্চলের নাম হচ্ছে সুন্দরবন। এই গেল টোটাল 5টা ভাগ। এর পরের যে পার্ট সেটা আসছে, যেটা নিয়ে আমি স্কিপ করে চলে গেছিলাম, সেটা হচ্ছে ট্রপিক্যাল ময়েস্ট ডিসিডুয়াস ভেজিটেশন অফ প্লেন। অর্থাৎ যে টোটাল সমভূমি অঞ্চল পশ্চিমবঙ্গে রয়েছে, সেখানে যে ধরনের বনভূমি লক্ষ্য করা যায়। সাধারণত সমভূমি অঞ্চলে মিশ্র জাতীয় বনভূমি কিন্তু আমরা লক্ষ্য করতে পারি। মিশ্র জাতীয় বনভূমি বলতে কি, এখানে বিভিন্ন পর্ণমোচী অরণ্য, কিছু সরলবর্গী অরণ্য এবং বিভিন্ন ধরনের কিছু চিরহরিত অরণ্য কিন্তু আমরা লক্ষ্য করতে পারি। সেই জন্য বলা হচ্ছে মিশ্র জাতীয় এখানে বনভূমি আমরা দেখতে পাচ্ছি। এই যে মিশ্র জাতীয় বনভূমি আমরা এখানে লক্ষ্য করতে পাচ্ছি কোন কোন রাজ্যে? যদি পশ্চিমবঙ্গে এই কটা কোন পার্টটা যদি বাদ দিই, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে যে পার্টটা রয়েছে, উত্তরে পার্বত্য অঞ্চলের বনভূমি এবং তরাই অঞ্চলের বনভূমি বাদ দিলাম। এখান থেকে মালভূমি অঞ্চল, পশ্চিম দিকের মালভূমি অঞ্চলের বনভূমিটাকে বাদ দিলাম, এবং দক্ষিণ দিকে উপকূলীয়বর্তী অঞ্চল এবং সুন্দরবন অঞ্চলকে যদি বাদ দিই, এই কিছুটা অঞ্চল যদি আমরা বাদ দিই, বাদবাকি যে অঞ্চলটা আমরা দেখতে পাবো, সেই প্রতিটা অঞ্চলই কিন্তু আমাদের কিসের বনভূমি? সমভূমি অঞ্চলের বনভূমি। এই যে সমভূমি অঞ্চলের বনভূমি রয়েছে, তোমরা একটু লক্ষ্য করে দেখো, এই যে সমভূমি অঞ্চলের বনভূমিতে কিন্তু বিভিন্ন ধরনের মাটি কিন্তু আমরা লক্ষ্য করতে পারি। বিভিন্ন ধরনের মাটি বলতে এখানে এই উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, মেদিনীপুর, তারপরে হাওড়া, হুগলি, এই অঞ্চলটাকে আমরা যে ধরনের মাটি দেখতে পাবো, উত্তর দিকে আরও একটু ওপর দিকে যে মালদা, বর্ধমান, মুর্শিদাবাদ, এই অঞ্চলটাকে কিন্তু আবার অন্য ধরনের মাটি দেখতে পাবো। আবার উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর অন্য ধরনের মাটি। এখানে যে
কুচবিহার জলপাইগুড়ি যে অঞ্চলটা রয়েছে সেখানে আবার অন্য ধরনের মাটি কিন্তু আমরা দেখতে পাবো। এদিকে আমরা এই কটাকে কিন্তু একই সমভূমি অঞ্চলের মধ্যে আনছি, কিন্তু সেখানে বিভিন্ন ধরনের মাটি দেখতে পাওয়া যাওয়ার কারণে সেখানে কিন্তু বিভিন্ন ধরনের বনভূমি আমরা লক্ষ্য করতে পারি। এবং এই যে বনভূমিগুলো দেখতে পাই সেই বনভূমি বিভিন্ন জায়গায় বিভিন্ন অরণ্যের সৃষ্টি করেছে। সাধারণত কি ধরনের বনভূমি আমরা এখানে লক্ষ্য করতে পারি? সাধারণত এখানে খিরিস গাছ, মেহগিনি, ম্যাঙ্গো, বিভিন্ন ধরনের আম, জাম, কাঁঠাল, কালি, পিচ, ব্যাম্বো, তারপরে শাল, শিমুল, খয়ের এই ধরনের গাছ কিন্তু আমরা লক্ষ্য করতে পারি। তাহলে দেখো প্রায় যে কটা গাছের নাম বললাম সব কটা গাছই কিন্তু একটু মিশ্র জাতীয়, মানে এখানে পর্ণমোচীও রয়েছে, সরলবর্গীয় কিন্তু এখানে মিশিয়ে রয়েছে। সাধারণত সরলবর্গীয় অরণ্যটা বেশি লক্ষ্য করতে পারি আমাদের উত্তরবঙ্গের যে অঞ্চলটা রয়েছে, উত্তরবঙ্গের অঞ্চলে কিন্তু আমরা সাধারণত এই সরলবর্গীয় অরণ্যটা একটু বেশি লক্ষ্য, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এই অঞ্চলটাতে কিন্তু আমরা বেশি লক্ষ্য করতে পারি। এবং যে নিচের যে অঞ্চলটা রয়েছে, যে মুর্শিদাবাদ, বর্ধমান, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, মেদিনীপুর এই অঞ্চলেও কিন্তু তাদের কিছু কিছু জায়গায় কিন্তু বনভূমি সৃষ্টি করেছে। এবং ঝাড়গ্রামে কিছুটা দিকটা কিন্তু আমরা লক্ষ্য করতে, মুর্শিদাবাদে মেদিনীপুরে কিছুটা অঞ্চলে কিন্তু শাল, সেগুনের বিশাল বনভূমি কিন্তু আমরা লক্ষ্য করতে পারি। যে জঙ্গলমহল যে অঞ্চলটা রয়েছে সেখানে প্রচুর শাল, সেগুন এই ধরনের গাছ কিন্তু আমরা দেখতে পাই। অর্থাৎ এই শাল, সেগুন কিন্তু আমরা এতে লক্ষ্য করতে পারি না। কোথায়? যে কলকাতা, উত্তর চব্বিশ পরগনা কিছুটা অঞ্চল কিন্তু লক্ষ্য করতে পারি না। এই জন্য বলা হচ্ছে যদি আমরা বনভূমি, যে প্রতিটা ডিস্ট্রিক্টে যতগুলো করে বনভূমি রয়েছে, সবথেকে বেশি বনভূমি মানে কোন ডিস্ট্রিক্টে সবথেকে বেশি বনভূমি লক্ষ্য করা যায়? দার্জিলিং ডিস্ট্রিক্টের অঞ্চলে আমরা বেশি বনভূমি লক্ষ্য করতে পারি। এবং সবথেকে কম বনভূমি লক্ষ্য করতে পারি কোন অঞ্চলে? যে পশ্চিমবঙ্গের মধ্যে কলকাতা এবং হাওড়া এই দুই জেলাতে আমরা কিন্তু কম বনভূমি লক্ষ্য করতে পারি। এবং এই যে কেন কম বনভূমি লক্ষ্য করতে পারছি, কেন বেশি বনভূমি লক্ষ্য করতে পারছি, এর একটা বিশেষ কারণ রয়েছে। সেই কারণটা একটু তোমাদের সাথে আমি এখন আলোচনা করতে চাই। কি কারণ রয়েছে? সাধারণত আমরা লক্ষ্য করতে পারি যে অঞ্চলে প্রথমত মাটি, জলবায়ু তো রয়েছে, এছাড়া মানুষের কার্যক্ষমতার উপর ডিপেন্ড করেও কিন্তু গড়ে ওঠে। অর্থাৎ কি? এই যে পার্বত্য অঞ্চল, তারপরে মালভূমি অঞ্চল, উপকূলীয়বর্তী অঞ্চল, এই অঞ্চলগুলোতে কিন্তু সমভূমি নয়। এরা কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম, অর্থাৎ এখানে কিন্তু চাষবাস বেশি গড়ে ওঠেনি। এবং চাষবাস যেখানে বেশি গড়ে ওঠেনি সেখানে কিন্তু জনসমাগম অর্থাৎ জনবসতিও কিন্তু কম গড়ে উঠেছে। অর্থাৎ জনবসতি কম এবং চাষবাস কম হওয়ার কারণে এখানে যে স্বাভাবিক উদ্ভিদ কি স্বাভাবিকভাবে যেগুলো গড়ে ওঠে, মানে মানুষ যেগুলো রোপণ করে না, যেগুলো স্বাভাবিকভাবে গড়ে ওঠে সেগুলোকেই কিন্তু আমরা স্বাভাবিক উদ্ভিদ বলে থাকি। অর্থাৎ এই অঞ্চলগুলোতে স্বাভাবিকভাবে উদ্ভিদ গড়ে ওঠার সুযোগ পেয়েছে। এবং বাদবাকি যে অঞ্চলটা রয়েছে, যে পুরো সমভূমি যে অঞ্চল, এই যে সমভূমি যে অঞ্চলটা রয়েছে, এই সমভূমি অঞ্চলে কিন্তু প্রচুর ধরনের চাষবাস করা হয় এবং মানুষজনও খুব বেশি বসবাস করে। সেই কারণে কিন্তু বনভূমি অনেকটা কমে আসছে। এছাড়াও বনভূমির বিভিন্ন উপকারিতা রয়েছে। মানুষের অর্থনৈতিক দিকে বনভূমি সাহায্য করে, আমাদের অক্সিজেন পেতে সাহায্য করে এবং বাস্তুতন্ত্রকে সঠিকভাবে বজায় রাখতেও কিন্তু বনভূমি সাহায্য করে। বর্তমান দিনে যদি বনভূমি কমে যায় তাহলে মানুষের বাস্তুতন্ত্র থেকে শুরু করে শ্বাস প্রশ্বাস এবং সাস্টেনেবল ডেভেলপমেন্ট সেটা কিন্তু অনেকটা থমকে আসবে। সুতরাং বনভূমিকে যাতে সংরক্ষণ করা যায় সেই জন্য কিন্তু বিভিন্ন সরকারের তরফ থেকে পদক্ষেপ নেওয়া হয়েছে। বনভূমি সংরক্ষণ বিভিন্ন আইনও করা হয়েছে। তার ফলে বনভূমিকে আমরা সংরক্ষণ করতে পারছি এবং বনভূমি আস্তে আস্তে বিস্তৃতি লাভ করতে পারছি। অর্থাৎ এই বনভূমির ওপর ডিপেন্ড করেও কিন্তু আমাদের জলবায়ু, বৃষ্টিপাত এগুলো কিন্তু নির্ভর করে। সুতরাং বনভূমি আমাদের জন্য একটা খুব ইম্পর্টেন্ট, আমাদের হেল্পফুলি একটা টপিক, যেটার সাথে সাথে আমরা আমাদের রাজ্যের বিভিন্ন জিনিস সম্বন্ধে জানলাম এবং কোন জায়গায় কোন বনভূমি রয়েছে, কী গাছগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা এখানে লক্ষ্য করতে পারলাম। আশা করি সবাই বুঝতে পেরেছ। থ্যাংক ইউ।